হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। গতকাল অর্থাৎ গতকাল ছিল তোমাদের 27শে ফেব্রুয়ারি। তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। 1 তারিখ থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব, প্রত্যেক দিন 7 PM আজ থেকে আমাদের জিকে ক্লাস শুরু হচ্ছে। কলকাতা পুলিশ এবং WBP সহ MTS সমস্ত রকমের পরীক্ষার জন্য জিকে ক্লাস আজ থেকে আবার শুরু হয়ে যাচ্ছে। এর আগে আমরা SSC GDর জন্য জিকে ক্লাস করেছি, MTS এর জন্য জিকে ক্লাস করেছি। প্রচুর সেখান থেকে জিকে আমাদের এখান থেকে জিকেতে প্রচুর কমন এসছে। SSC GDর পরীক্ষা বর্তমানে চলছে, সেখানেও কিন্তু প্রচুর প্রত্যেক দিন প্রত্যেকটা শিফটে 10টা 12টা করে প্রশ্ন আমাদের পড়ানো থেকে প্রশ্ন কমন আসছে। তো আজ থেকে আমরা KP কনস্টেবল পরীক্ষার জন্য জিকে ক্লাস শুরু করছি। মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সন্ধ্যা 7টার সময় ক্লাসটা তোমাদের আসবে প্রত্যেক দিন। আর আজ যেটা আমরা করাবো, আজ হচ্ছে 2022 সালের যে কলকাতা পুলিশ পরীক্ষা, 2022 সালের কলকাতা পুলিশের যে প্রিলিমস পরীক্ষা, সেই পরীক্ষায় যে 40টা প্রশ্ন তোমাদের এসেছিল, সেই 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমরা যারা নতুন এবং যারা পুরনো আছে তারা হয়তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এর আগে দেখেছো, কিন্তু কি হচ্ছে যে হয়তো ভুলে গেছো যে কি ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, আর যারা নতুন তাদের তো অনেক বেশি কাজে লাগবে কি ধরনের জিকে থেকে প্রশ্ন আসে, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে সিলেবাসে কি কি আছে তোমাদের কলকাতা পুলিশের: ম্যাথ, রিজনিং এবং জিকে, এই 3টে সাবজেক্ট আছে, ম্যাথ, রিজনিং এবং জিকে। এখানে দেখো ম্যাথ এবং রিজনিং মোটামুটি সবাই করে দেবে, ম্যাথ রিজনিং সবাই করে দেবে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জিকেতে যে বেশি নাম্বার তুলতে পারবে সেই কিন্তু অনেকের থেকে এগিয়ে যাবে। ম্যাথ রিজনিং মোটামুটি সবাই করবে। তো চলো প্রত্যেকটা প্রশ্ন এক এক করে আলোচনা করি। তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই এক্ষুনি জয়েন করে যাও। আজকের প্রথম প্রশ্নটা দেখব, বাংলা উপন্যাস কালবেলা এর রচয়িতাকে। দেখো বাংলা ব্যাকরণ থেকেও কিন্তু WBP কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, এখানে বাংলা সাহিত্যের ইতিহাস বা বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসে। তো প্রথম প্রশ্নটাই হচ্ছে বাংলা উপন্যাস কালবেলার রচয়িতাকে। কি হবে? সমরেশ বসু। যারা করেছো একদমই ঠিক করেছিলে, সমরেশ বসু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা দেখবো আমাদের কি আছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে নেক্সট প্রশ্ন দেখবো আমরা কি আছে। চলো, নেক্সট প্রশ্ন হচ্ছে যে ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? অতি সহজ একটা প্রশ্ন, প্রত্যেকটা রাজ্যের রাজধানী এবং মুখ্যমন্ত্রীর নাম তোমাদের মুখস্থ করে রাখবে, এটাও হচ্ছে একটা টপিক, এখান থেকে প্রশ্ন দিই। কারেক্ট আনসার কি হবে? ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম হচ্ছে রায়পুর। এখানে ভূপাল আছে, সেই ভূপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী। এখানে বিলাসপুর আছে, সেই বিলাসপুর হচ্ছে ছত্তিশগড়ের একটা শহরের নাম। জব্বলপুরটাও হচ্ছে মধ্যপ্রদেশের একটা শহরের নাম। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো 12 নম্বর, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? এটা হচ্ছে ব্যাংকিং সেক্টর থেকে প্রশ্নটা দিয়েছে। যেমন আমাদের কিছু কোশ্চেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কিছু কোশ্চেন করতে হবে, যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কি নাম? বর্তমান নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কত সালে নামটা চেঞ্জ হলো? 1955। 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নামটা পরিবর্তন হয়ে গেল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এর আগে কিন্তু আরও এটা ভারতের সবচেয়ে পুরনো ব্যাংক বলা চলে। তারপর 2-3বার নাম পাল্টে পরবর্তী সময় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাম হয়েছে। তো প্রশ্ন থাকে অনেক সময় যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়েছে, তো 1955 বলতে হবে। নেক্সট হচ্ছে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? তো এই ক্লাসগুলো প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আসবে। ঠিক আছে, প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। জিকে থেকে আমি তোমাদের কথা দিচ্ছি যে 35 নাম্বার, 40-এর মধ্যে 35। শুধুমাত্র প্রিলিমসটা পাস করলে তো হবে না, আর আগের মতো প্রিলিমস এখন আর কিন্তু নেই। আগে 28-30 বা 25 নাম্বার পেলে প্রিলিমস পাস করা যেত, এখন কিন্তু কম্পিটিশন অনেক বেশি হাই হয়েছে, আর কোশ্চেন লেভেল হাই হয়েছে, কাট অফ মার্কস হাই হয়েছে, সবগুলোই কিন্তু বেড়েছে। তো বেশি নাম্বার কিন্তু এখান থেকে তুলতে হবে, তাহলেই পাস করা সম্ভব। তো এখান থেকে মোটামুটি 35 আমি কমন দেওয়ার তোমাদের চেষ্টা করব। তো প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় ক্লাসটা অ্যাটেন্ড করো। এটা হচ্ছে আজ আমাদের কেপি কনস্টেবলের ক্লাস 1, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার করছি। তো মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তর করেছিলেন? দিল্লি থেকে দেবগিরিতে। ঠিক আছে, নেক্সট দেখব, পটাশিয়াম এর রাসায়নিক সংকেত কি? অতি সহজ একটা প্রশ্ন। পটাশিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে কে।
ঠিক আছে, কে। আর এখানে Na এটা হচ্ছে সোডিয়াম, আর পি যেটা আছে এটা হচ্ছে ফসফরাস, আর এটা হচ্ছে পিটিটা হচ্ছে প্লাটিনাম। ঠিক আছে, নেক্সট দেখবো 17। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়েছিল? কি করা হয়েছিল? ভারতের সংবিধানের কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? কারেক্ট আনসার হবে 42তম। ভারতীয় সংবিধানের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই যে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটো যোগ করা হয়েছিল। 42তম সংবিধান সংশোধনীটা কবে? 1976 সালে। 4+2 যদি যোগ করো তাহলে লাস্টে কত হচ্ছে? 6 হচ্ছে। এখান থেকে মনে রাখতে পারবে 1976। আরেকটা সংবিধান সংশোধনী আছে, সেটা হচ্ছে 1978। এটা কততম সংবিধান সংশোধনী? এটা হচ্ছে 44তম সংবিধান সংশোধনী। সাউন্ডের একটু সমস্যা আছে, তো আজকের একটু সাউন্ড সমস্যাটা ম্যানেজ করে নিও। আগামীকাল থেকে চেষ্টা করব সাউন্ডের সমস্যাটা যাতে না হয়। স্টুডিওটা আমাদের হচ্ছে একেবারে মানে রাস্তার ধারেই, সেই জন্যই সাউন্ড সমস্যা হয়ে থাকে। 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে, এটাও মনে রাখবে। তো আমাদের কনস্টিটিউশন থেকে কিছু প্রশ্ন করে রাখতে হবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 18 দেখো, শিখদের পঞ্চক কার ধারণ করার নির্দেশ কোন মানে ধর্মগুরু দিয়েছিলেন? শিখদের যে ধর্মগুরুরা ছিলেন সেই ধর্মগুরুদের মধ্যে কে এই পঞ্চক ধারণ করার নির্দেশ দিয়েছিলেন? কারেক্ট আনসার কি হবে? গুরু গোবিন্দ সিং। শিখ গুরু গুরু গোবিন্দ সিং এই পঞ্চক ধারণ করার নির্দেশ দিয়েছিলেন। দেখো এই যে অপশনটিতে দেখতে পাচ্ছ না, বহুবার পরীক্ষায় এটা আসে যে গুরু ত্যাগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন? তো গুরু ত্যাগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। আরেকটা প্রশ্ন আছে যে গুরু অর্জুন দেবকে কে হত্যা করেছিলেন? তো জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন, মনে রাখতে হবে। নেক্সট দেখবো আমরা, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন? ডান্ডি অভিযান মহাত্মা গান্ধী কত সালে শুরু করেছিলেন? কারেক্ট আনসার কি হবে? 1930। 1930 সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন। 1930 সালের আমার মানে ডেটটা ঠিক মনে পড়ছে না, 12ই মার্চ 1930। তোমরা একটু কমেন্ট করে কনফার্ম করবে যে এটা 12ই মার্চ কিনা, এটা একটু কনফার্ম করবে 12ই মার্চ না কত ডেটটা। ঠিক আছে, আমার মনে পড়ছে যে 12ই মার্চ 1930। আরেকটা প্রশ্ন আছে যে মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? তো দক্ষিণ আফ্রিকা থেকে 1915 সালে মহাত্মা গান্ধী ভারতে ফিরে আসেন, এবং যে দিনটিতে তিনি ফিরে আসেন সেই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। আর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসার দিন। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা 21 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? আমাদের টেলিগ্রামে জয়েন না করে থাকলে প্রত্যেকে জয়েন করবে, ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করবে। আর আমাদের WBP এবং KPর একটা রেকর্ডেড তৈরি করা কোর্স আছে, খুব কম মূল্যে কোর্সটা পাবে যদি তোমরা আমাদের অ্যাপ থেকে পারচেজ করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কোর্সটা পারচেজ করে নাও প্রত্যেকে। মাত্র হয়তো তোমরা 399-এ কোর্সটা পেয়ে যাবে, যাতে প্রত্যেকে কোর্সটা পারচেজ করতে পারে এবং এই কোর্সের লাভ উঠাতে পারে, যাতে প্রত্যেকে একটা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পুরো তৈরি করে দিয়েছি আমরা কোর্সটা। যদি নিতে চাও 399-এ কোর্স পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, সব সাবজেক্ট, পিডিএফ ম্যাটেরিয়াল, ভিডিও ক্লাস সব কিছু পাবে। তো অ্যাপ থেকে কোর্সটা নিতে হবে। গাইডেন্স গুরু অ্যাপ, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে ডাউনলোড করে নাও। দেখো নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? কি হবে কারেক্ট আনসার? রাইবোজোম। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। নেক্সট দেখবো 23, পিটের যে ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট যেটা কত সালে পাস হয়েছিল? পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? কারেক্ট আনসার হবে 1784। 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখবো 24। একটু দ্রুত করব, না হলে ক্লাসটা কিন্তু অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই একটু দ্রুত করব। এসআই পদ্ধতিতে তাপমাত্রার এককের নাম কি? তাপমাত্রা মানে কি? টেম্পারেচার। দেখবে হিট মানে হচ্ছে উষ্ণতা, আর টেম্পারেচার মানে হচ্ছে উষ্ণতা এবং তাপমাত্রা একটাই জিনিস, তাপ হচ্ছে আলাদা। হিট মানে হচ্ছে তাপ, আর টেম্পারেচার মানে উষ্ণতা বা তাপমাত্রা, এই দুটো কিন্তু আলাদা জিনিস। তো এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। কি একক? কেলভিন। নেক্সট দেখব 25 নাম্বার প্রশ্ন কি আছে,
আজ যেহেতু আমরা PYQ বা প্রিভিয়াস ইয়ারের করছি, তাই আমরা বেশি ডিটেলসে যাচ্ছি না। আগামী দিনের ক্লাস থেকে আমরা পুরো ডিটেলসে ক্লাস জিকে গুলো করব। আর যদি আরও যে প্রিভিয়াস ইয়ারগুলো যদি তোমাদের দরকার লাগে তো কমেন্টে বলবে, আরও যে প্রিভিয়াস ইয়ার আছে সেগুলো আমি করিয়ে দেবো। 28 দেখো, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কি হবে? কারেক্ট আনসার নরসিংহ বর্মন। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন নরসিংহ বর্মন। নেক্সট দেখবো, ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? ঝুলন্ত উপত্যকা হচ্ছে হিমবাহ বা গ্লেশিয়ার থেকে এই ভূমিরূপের সৃষ্টি হয়, হিমবাহ। 32 দেখো, নিচের কোনটি প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স? ডাইরেক্ট ট্যাক্স, আরেকটা আছে যেটা পরোক্ষ বা ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে নিম্নের কোনটা? জিএসটি। জিএসটি হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। জিএসটির পুরো নাম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কত সালে জিএসটি লাগু হয়েছিল ভারতে? তোমরা কি বলতে পারবে? কমেন্ট করে জানাও দেখি জিএসটি কত সালে ভারতে লাগু হয়েছিল। আরেকটা কথা হচ্ছে যে জিএসটি সর্বপ্রথম কোন দেশে চালু হয়েছিল? সেটা হচ্ছে ফ্রান্সে। এটাও প্রশ্ন বহুবার আসে, ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়েছিল। নেক্সট হচ্ছে গয়টার রোগটি কিসের কারণে হয়ে থাকে? গয়টার, এই গয়টার রোগটা, গয়টার হচ্ছে একটা গলগণ্ড টাইপের রোগ। এটাও হাইপার থাইরয়েডিজমের কারণে হয়ে থাকে। হাইপার থাইরয়েডিজম, থাইরয়েড ঘটিত একটা রোগ, হাইপার থাইরয়েডিজমের জন্য এটা হয়ে থাকে। 37 হচ্ছে স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? দেখো, দু ধরনের তুলা যন্ত্র থাকে, এক হচ্ছে সাধারণ তুলা যন্ত্র, আর এক হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। সাধারণ তুলা যন্ত্রের যে সাহায্যে যেটা পরিমাপ করা হয় সেটা হচ্ছে বস্তুর ভর, আর স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভার বা ওজন পরিমাপ করা হয়। ভার বা ওজন মানে কি? কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটাই হচ্ছে সেই বস্তুর ভার বা ওজন। আর ভর মানে কি? কোনো বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ থাকে সেটাই হচ্ছে সেই বস্তুর ভর। তাহলে স্প্রিং তুলা দ্বারা কি পরিমাপ করা হয়? ভার বা ওজন পরিমাপ করা হয়, অপশন সি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? ভারতে প্রথম রেলপথ নির্মাণ করেছিলেন কে? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। কোথা থেকে কোথা? এটা হচ্ছে থানে থেকে মুম্বাই। থানে থেকে মুম্বাই, তারপরেই হাওড়াতেও রেল চালু হয়েছিল তার কিছুদিন মধ্যেই, সেই বছরই। প্রথমটা হচ্ছে থানে থেকে মুম্বাই, সেটা হচ্ছে 1853 সালে। ঠিক আছে, 30 কিলোমিটার রাস্তা। 42 দেখো, প্রমাণ চাপ ও উষ্ণতায় এনটিপি 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তনটা কত হবে? আয়তন হচ্ছে 22.4 লিটার। কত লিটার? 22.4 লিটার। 1 গ্রাম অণু গ্যাসের আয়তন। 44 দেখো, নিচের কোনটি একটি এককোষী প্রাণী? এককোষী প্রাণী নয় বলেছে, কিন্তু এই যে না বাচক প্রশ্নগুলো, এটা ডাব্লিউবিপি, কেপি, WPSI সমস্ত পরীক্ষার জন্য এদের হচ্ছে ফেভারিট বিষয়। এটা একটা না বাচক প্রশ্ন দেবে, লাস্টে একটা নয় বা না লাগিয়ে দেবে। তো এটা তোমাদের ভালো করে প্রশ্নটা পড়তে হবে, তারপরই উত্তর করতে হবে। তো কি হচ্ছে? এককোষী বা ইউনিসেলার প্রাণী নয় বলেছে। দেখো, ব্যাকটেরিয়া এককোষী প্রাণী, নীলাভ সবুজ শৈবাল এককোষী প্রাণী, এমিবা এককোষী প্রাণী, কিন্তু ফিতাকৃমি এককোষী প্রাণী নয়। অপশন বি কারেক্ট আনসার। নেক্সট দেখবো আমরা, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? অতি সহজ একটা প্রশ্ন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এটাকে কি বলা হয়? দালাল স্ট্রিট বলা হয়। দালাল স্ট্রিট কোথায় অবস্থিত? মুম্বাইতে। মুম্বাই বা বোম্বাইতে অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বা এটাকে দালাল স্ট্রিট বলা হয়। অনেক সময় প্রশ্ন থাকবে যে দালাল স্ট্রিট কোথায় অবস্থিত। যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? এক্ষুনি এটা তোমাদের আমি বললাম। কারেক্ট আনসার হবে, যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে সেটাকে কি বলছে? সেই বস্তুর ভার বা ওজন বলে, বা ওয়েট বলে। সংহিতা, আরণ্যক, মহাভারত, উপনিষদ মধ্যে কোনটি বেদের অংশ নয়? বেদের অংশগুলো আমরা প্রত্যেকেই জানি, নতুন করে বলার কিছু নয়। আরণ্যক, উপনিষদ, সংহিতা এগুলো হচ্ছে বেদের অংশ, কিন্তু মহাভারতটা এখানে বেদের অংশ নয়। কারেক্ট আনসার কি হবে? মহাভারত।
দেখো এখানেও নাবাচক প্রশ্ন দিয়েছে, লাস্টে না আছে, ঠিক আছে। 56 দেখো, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস আমরা জানি এটা হচ্ছে, আগে ছিল বর্ধমান জেলা বললেই হতো, কিন্তু এখন আর বর্ধমান জেলা বললে হবে না, এখন বলতে হবে পশ্চিম বর্ধমান জেলায় চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস যে কারখানা সেটা রয়েছে। 63 হচ্ছে তোমাদের 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে কবে? 1885 সালে। প্রথম অধিবেশন হচ্ছে বোম্বাইতে, প্রথম অধিবেশন বোম্বাইতে, বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল হিন্দি কলেজে প্রথম অধিবেশন হচ্ছে, প্রথম সভাপতি হচ্ছেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এলান অক্টাভিয়ান হিউম বা এ ও হিউম, ঠিক আছে। তাহলে বোম্বাই কারেক্ট আনসার হয়ে যাবে। পরবর্তী দেখবো আমরা 64 দেখো, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? অর্থাৎ কঠিন থেকে ডাইরেক্ট বাষ্পে। এই প্রশ্নটা দুদিন আগেই একটা শিফটে এসএসসি জিডি পরীক্ষাতেও দিয়েছিল। কঠিন থেকে ডাইরেক্ট বাষ্পে যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো? সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। এই প্রক্রিয়াটাকে বলবো ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। এটা সায়েন্স থেকে দিয়েছে কোশ্চেনটা। 65 দেখবো, কেডি শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? কেডি, কেডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হয়ে যাবে কেডি হচ্ছে গোল্ফ খেলার সঙ্গে যুক্ত। কোন খেলা? গোল্ফ খেলার সঙ্গে যুক্ত। 66 দেখবো, অরাইজা সেটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? অরাইজা সেটাইভা ধানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অরাইজা সেটাইভা, ধান। এই চ্যানেলে আমাদের এরপর থেকে সমস্ত পরীক্ষার জন্য শুধুমাত্র জিকে স্পেশাল, শুধুমাত্র জিকে করাবো তোমাদের। ইম্পর্টেন্ট জিকেতে যাদের তোমাদের আর পিছিয়ে পড়তে না হয়, যে কোনো পরীক্ষাতে জিকে পুরো পড়ে আসতে পারো, সেই জন্যই এবারে শুধুমাত্র সমস্ত পরীক্ষার জন্য জিকে আমি করাবো, আর ম্যাটেরিয়াল দেবো তোমাদের। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ বা সলিউশন কি বর্ণের হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে সলিউশন বা দ্রবণ, সেটার বর্ণ হয়ে থাকে বেগুনি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, বা ভায়োলেট, এটা লাল কিন্তু নয়, ঠিক আছে, এগুলো নয়, উত্তর হবে বেগুনি। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? সহজ প্রশ্ন দিয়েছে, বাংলার আকবর কাকে বলা হয়? কাকে বলা হচ্ছে? হুসেন শাহ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়ে থাকে। 74 দেখব, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? কারেক্ট আনসার হবে নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদা বেতা। কি নাম? দোদা বেতা, অপশন ডি। নেক্সট হচ্ছে এই প্রশ্নটা দেখো, এটা কেটে গেছে এখানে প্রশ্নটা। এটা প্রশ্নটা ছিল ফিফা বিশ্বকাপ কোন দেশে জয়ী হয়? এবারের যে কাতারে আয়োজিত, প্রশ্নটা এরকম ছিল যে কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপ কোন দেশ জয়ী হলো? কারেক্ট আনসার কি হবে? এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা জয়ী হয়েছে, আর্জেন্টিনা জয়ী হয়েছে, আর্জেন্টিনা জয়ী হয়েছে। আর পরাজিত হয়েছে, ফাইনালে পরাজিত হলো ফ্রান্স, ঠিক আছে। চলো 78 হচ্ছে, আর সম্প্রতি মানে ফিফাতে ভারতের র্যাঙ্ক প্রকাশিত হয়েছে, ফিফা র্যাঙ্কিং, যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 117, ঠিক আছে। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? দেখো কেমন ভাবে করেছে এখানে প্রশ্নটা, কেমন মানে ভুল করার জন্য কেমন ভাবে, তড়িৎ অবিশ্লেষ্য। প্রশ্নটা এইভাবে করলেই হতো যে নিম্নের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেখানে করেছে কেমন তড়িৎ অবিশ্লেষ্য, আবার এখানে করেছে নয়, তাহলে তড়িৎ বিশ্লেষ্য। এখানে হচ্ছে লবণের দ্রবণ, লবণের দ্রবণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। জলের মধ্যে যদি তুমি একটু লবণ মিশিয়ে দাও, তাহলে সেটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হয়ে যাবে, বা তার মধ্য দিয়ে ইলেকট্রিক পাস করবে। তাহলে অপশন সি, লবণের দ্রবণ। নেক্সট হচ্ছে তোমাদের, মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? মনে রাখবে, মানব শরীরে হচ্ছে 3 জোড়া লালাগ্রন্থি থাকে। কত জোড়া? 3 জোড়া। 81 দেখবো, হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের? কারেক্ট আনসার কি হবে? হেমাটাইট হচ্ছে খনিজ পদার্থটির নাম হচ্ছে আকরিক লোহা। লোহার একটি আকরিক, লোহার আকরিকগুলো কি কি আছে? যেমন হেমাটাইট, ম্যাগনেটাইট, এগুলো লোহার আকরিক।
এখানে বলেছে হেমাটাইট, হেমাটাইট হচ্ছে লোহার আকরিকের নাম। 84 সাধারণ তুলাযন্ত্র কমন ব্যালেন্স কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার বলতো? এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। ঠিক আছে। 85 নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? তরল ধাতু ছোটবেলার থেকে পড়ে আসছে এগুলো, 9-10 ক্লাস থেকে পড়ে আসছি। তরল ধাতু হচ্ছে পারদ, মার্কারি বা পারদ হচ্ছে তরল ধাতুর উদাহরণ, অপশন বি। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। 91 2023 সালের যে মহিলা আন্ডার-19 টি20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হল? 2023 সালের আন্ডার-19 টি20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হল? কারেক্ট আনসার কি হচ্ছে? এটা হবে দক্ষিণ আফ্রিকাতে আয়োজিত হলো। 96 গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা। গ্রানাইট, ব্যাসল্ট আমরা পড়েছি তো 89 ক্লাস থেকে ভূগোলে। গ্রানাইট, ব্যাসল্ট এগুলো হচ্ছে আগ্নেয় শিলা। নেক্সট দেখবো 97 কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? কেন্দ্রীয় সরকারকে সমস্ত রকমের আইন বিষয়ক সহায়তা দেওয়ার জন্য বা কেন্দ্র সরকারের আইনি প্রধান যদি বলা যেতে পারে, তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে বেণুগোপাল বর্তমানে অ্যাটর্নি জেনারেল, তিনি হচ্ছেন আইনি হেড। আমাদের শেষ হয়ে গেল প্রশ্নোত্তর। এতগুলো প্রশ্ন এসেছিল তোমাদের পরীক্ষায়, সব প্রশ্ন করিয়ে দিলাম। এরপর হচ্ছে তোমাদের তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স 2023 সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ক্রয় করতে চাও, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এইটা দেখো, এই নাম্বার হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ। এই নাম্বারটা প্রত্যেকে সেভ করে রাখবে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা মেসেজ করবে যে কারেন্ট অ্যাফেয়ার্স চাই আমাদের, ঠিক আছে? CA PDF 2023 লিখে পাঠাবে, তাহলে বলে দেবো যে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা পারচেজ। থ্যাংক ইউ, ভালো থেকো প্রত্যেকে, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় এই ক্লাসটা তোমাদের আসবে। থ্যাংক ইউ।